আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম হঠাৎ ভূতের দেখা চ্যানেলে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। কারণ এই চ্যানেলে আমরা প্রতিদিনই নিয়ে আসি ভয়াবহ, রহস্যময় আর স্পাইন চিলিং ভৌতিক গল্প, যা শুনে আপনার রক্ত হিম হয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন কোনো গল্প মিস না হয়। আজকের গল্প শুরু করার আগে চলুন এর ছোট্ট একটা টেইলার শুনে নিই। ঝুম বৃষ্টি, পায়ের নিচে কর্দমাক্ত মাটি আর দূরে শ্মশানের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী, এই তিনটিই ছিল এক রাতের সাক্ষী। এক রাত যখন শহরের এক সাংবাদিক মিলন পা রাখল সেই অভিশপ্ত দশখড়িয়া গ্রামে। লোকেরা বলে অমাবস্যার রাতে এখানে মৃতেরা জেগে ওঠে, আর যে নাম ধরে তাদের ডাকে সে আর কোনো দিন ফিরে যায় না। এক অজানা চিঠির টানে মিলন এসেছিল কুয়োর কাছে, যেখানে শত বছরের কান্না এখনো বাতাসে ভাসে। কিন্তু কেন ডাকছে মৃত আত্মারা? আর কি সত্য লুকিয়ে আছে সেই নীল শাড়ির ছেঁড়া অংশে? এই রাত মিলনের শেষ রাত হবে, নাকি সে ফিরবে ভয়াবহ এক সত্য নিয়ে? ঠিক আছে, তাহলে আজকের গল্প শুরু করি। চোখ বন্ধ করে শুনুন, কারণ এই গল্প শুধু গল্প নয়, এটি এক অভিশপ্ত রাতের ডাকে সাড়া দেয়ার গল্প। গল্পের নাম অমাবস্যার রাতে দশঘড়িয়া গ্রাম। ঝুম বৃষ্টি, পায়ের নিচে কর্দমাক্ত মাটি আর দূরে শ্মশানের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী, এই তিনটিই মিলনের নতুন জীবনের শুরু। মিলন বছর ২৩-এর যুবক, শহরের সাংবাদিক। ভৌতিক বা রহস্যময় কোনো কেস পেলে সে আর কারো কথাই শোনে না। এবারও তেমনি হঠাৎ এক রাতে তার মেলে আসে অজানা এক চিঠি। মিলন, যদি সাহস থাকে তাহলে অমাবস্যার রাতে কুয়াশার গ্রামে চলে এসো। কে পাঠিয়েছে? কেন? কোনো নাম নেই, কোনো প্রেরক নেই, শুধু একটা ঠিকানা, দশঘড়িয়া গ্রাম, নদীর পাড়, শ্মশানের গলি পেরিয়ে। মিলন ঠিক করল যাবেই। সত্যি না পেলে অন্তত গল্প হবে। আর যদি সত্যি হয়? ট্রেন থেকে নেমে হাঁটছে মিলন। চারপাশে শুধু ফসলের মাঠ, মাঝে মাঝে শুঁয়োপোকা আর কাকের ডাক। গ্রামের নাম দশঘড়িয়া। লোকে মুখে শোনা যায় এখানে ১০০ বছর আগে একসাথে ১০ ঘরের মানুষ এক রাতেই নিখোঁজ হয়েছিল। কারো লাশ মেলেনি, শুধু এক বুড়িমা বলেছিল ওরা বেঁচে নেই, ওরা অমাবস্যার রাতে ফিরবে। মিলন গ্রামের সীমানায় ঢোকার আগেই এক বুড়ি মেয়ে তার পথ আটকে দাঁড়ায়। দুই কারা, কি চাস? মিলন বলে, আমি শুধু একটা গল্প খুঁজতে এসেছি। বুড়ি মেয়ের চোখে হঠাৎ গর্ত হয়ে যায়। সে কেঁপে উঠে কাঁপা গলায় বলে, গল্প? গল্প নয় বাবা, তুই এখানে শ্মশান ডাক শুনবি, তোর রক্ত শুষে নেবে ওরা। মিলনের গলা শুকিয়ে যায়, কিন্তু সে থামে না। সন্ধে নামে। দশঘড়িয়া গ্রামের রাস্তা, দুই পাশে ভাঙা ঘর, জানালায় লাল কাপড় ঝুলছে। কুকুর নেই, মানুষের শব্দ নেই, শুধু বাতাসে ভেসে আসছে কারো যেন ফিসফিসে গলা, ফিরে যা মিলন, ফিরে যা। কিন্তু মিলন জানে ওকে ফিরলে হবে না। ওর হাতে ক্যামেরা, ব্যাগে নোটবুক আর টর্চ। অমাবস্যার রাতে সে খুঁজে বার করবে এই গ্রামের গল্প। ঠিক তখনই দূর থেকে ভেসে আসে শ্মশানের বাঁশির ডাক। একই সাথে শীতল হাওয়া গায়ে কাঁটা দেয়। মিলন জানে এ শুধু শুরু। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটা পাটের ক্ষেত পেরিয়ে মিলন যখন শ্মশানের দিকে এগিয়ে যায়, তখন রাত পুরোপুরি নেমে গেছে। আকাশে চাঁদ নেই, শুধু অমাবস্যার কালো, আর মাঝে মাঝে ঝড়ো হাওয়া। পায়ের নিচে শুকনো পাতা মচমচ করছে। মিলনের মাথায় তখন একটাই কথা, কে ডেকেছিল তাকে, আর কেন? শ্মশানের গেটে পৌঁছেই সে থমকে যায়। পুরনো ইটের দেওয়াল, মাঝখানে ভাঙা গেট, গেটের ওপর ঝুলছে মরচে ধরা একটা ঘণ্টা। হাওয়া লাগলেই সেটা নিজে নিজে বাজে। টান টান শির দ্বারা ঠান্ডা হয়ে যায় মিলনের। মিলন পকেট থেকে টর্চ বের করে, আলো ফেলে দেখে শ্মশানের গেটে লাল রঙে কিছু লেখা, ফিরে যা, নইলে শ্বাস থাকবে, দেহ থাকবে না। মিলন হাসে, ভয় দেখিয়ে আর কত দূর। কিন্তু হঠাৎ গেটের ভেতর থেকে ভেসে আসে কান্নার মতো শব্দ, এক মেয়ের গলা, দূরে দূরে, তবু যেন ঠিক পাশে দাঁড়িয়ে। মিলন। মিলনের কাঁধে কাঁটা দেয়। কে নাম ধরে ডাকছে? সে জানেই না এখানে কেউ তাকে চেনে। টর্চের আলো ফেলে শ্মশানের ভেতরে পা রাখে মিলন।
চারপাশে ছড়ানো শুকনো গাছের ডাল, পোড়া কাঠ কয়লা আর মাঝখানে পোড়া চিতা। সেই চিতার পাশে বসে আছে এক বুড়ো, ছাই মাখা সারা গায়ে, চোখ বন্ধ, ঠোঁট নড়ছে। মিলন সাহস করে বলে, এই আপনি এখানে কে? বুড়ো হঠাৎ চোখ মেলে। সেই চোখের মনি নেই, শুধু সাদা, ফাঁপা, যেন ভিতরে কেউ নেই। বুড়ো ফিসফিস করে বলে, তুই মিলন, তুই কেন এসেছিস? তোর কপালে মৃত্যু নেই, তাই তোকে ওরা বেছে নিয়েছে। মিলনের ঠোঁট শুকিয়ে যায়। বুড়ো আবার বলে, এই শ্মশান শুধু দেহ পোড়ায় না রে, এখানে পুড়ে যায় আত্মা, আর তোর রক্তে লেগে আছে ইতিহাসের গন্ধ। তোর রক্ত চাই ওদের। মিলন আর দাঁড়াতে পারে না। সে পেছনে ফিরতে যাবে, ঠিক তখনই শ্মশানের আরেক প্রান্ত থেকে হঠাৎ সেই একই মেয়েলি কণ্ঠ ভেসে ওঠে, মিলন, আমাকে খুঁজে বের করো। কান্নার মতো ফিসফিসানি মিলনের চারপাশে ঘুরতে থাকে। শ্মশানের আগুন নিভে থাকা চিতার নিচ থেকে যেন কে হাসছে। দূর থেকে শিয়ালের ডাক আর কুকুরের হাহাকার মিশে এক অদ্ভুত আওয়াজে রূপ নেয়। মিলন বুঝে যায়, এই ডাক থামবে না, তাকে খুঁজে বের করতেই হবে। কাকে? কেন? শ্মশানের গেট পেরিয়ে রাতের অন্ধকারে মিলন হাঁটতে শুরু করে। তার পায়ের ছায়ার পাশে আরেকটা ছায়া, যা সে ছাড়া আর কেউ দেখতে পায় না। শ্মশানের গেট পেরিয়ে মিলন আর পেছন ফিরে তাকায় না। বুকের ভেতর কেমন যেন চেপে আছে। কি ডাকছে তাকে? কেন বারবার নাম ধরে? পথটা সোজা নয়, ভাঙা কবর, পুরনো গাছ আর রাস্তার ধারে ভাঙা লণ্ঠন পোল। লণ্ঠনের আলো নিভে গেলে কি অন্ধকার হয়, সেটা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে মিলন। একটু এগিয়ে গিয়ে হঠাৎ পায়ের নিচে পড়ে থাকা একটা কাপড়ে পা আটকে যায়। টর্চের আলো ফেলে দেখে একটা ছিঁড়ে যাওয়া নীল শাড়ি। শাড়ির ছেঁড়া অংশে লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। মিলন দম নিয়ে শাড়িটার পাশটা উল্টে দেয়, তাতেই গায়ে কাঁটা। শাড়ির গায়ে লাল কালিতে লেখা, যদি সত্যি সাহস থাকে আমায় খুঁজে বের করো। হঠাৎ ঠান্ডা হাওয়া এসে মিলনের চুল উড়িয়ে দেয়। কানের পাশে কেউ ফিসফিস করে, নীল শাড়ি, নদীর ধারে, কুয়োতে, আমাকে খুঁজে নাও। মিলন চারপাশে তাকায়, কেউ নেই, তবু সেই কণ্ঠ যেন ঠিক কানের কাছে। রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট এক খাল। খালের ওপারে নদীর পাড়, আর তার পাশেই পুরনো কুয়ো। গ্রামের মানুষ বলে, এই কুয়োতে বহু বছর আগে এক নববধূকে ডুবিয়ে মারা হয়েছিল। তার শরীর ভেসে না উঠে কুয়ো পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। মিলন এবার খালের উপর পুলটা পেরোতে যায়। কাঠগুলো পচা, পা রাখলেই কর্কর শব্দ। পুলের মাঝখানে দাঁড়াতেই হঠাৎ পেছনে কে যেন ছায়া হয়ে দাঁড়িয়ে, নীল শাড়ি, ভেজা চুল, মুখ দেখা যাচ্ছে না, শুধু দুই চোখ শূন্য। মিলন দাঁড়িয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ছায়াটা ঠান্ডা হাওয়ার মতো মিলনের কানের পাশে ফিসফিস করে, কুয়োতে এসো, আমার হাড্ডি এখনো কথা বলে। এক ঝটকায় মিলন পেছনে তাকায়, কেউ নেই, কিন্তু বাতাসে ভেসে থাকে গলার শীতল প্রতিধ্বনি। মিলন বুঝে যায় তাকে যেতে হবে নদীর পাড়ে, সেই অভিশপ্ত কুয়োর কাছে, যেখানে মৃতদেহ আজও জেগে আছে শুধুই প্রতিশোধের জন্য। মিলন এবার খালের পুল পার হয়ে নদীর পাড়ে এসে দাঁড়ায়। সামনে ভাঙা বাঁশের বাগান। বাগানের ফাঁক দিয়ে দেখা যায় সেই অভিশপ্ত কুয়ো। চারপাশে ঘন জঙ্গল। শীতল বাতাসে শিরদাঁড়া যেন জমে যাচ্ছে। কুয়োর মুখে এখনো পাথরের ঢাকনা। ভাঙা পাথরের ফাঁক দিয়ে যেন শীতল কুয়াশা বের হচ্ছে। মিলনের গলা শুকিয়ে যায়, কিন্তু পা ফেরায় না। সে কুয়োর কাছে গিয়ে হাত দিয়ে ঢাকনাটা সরানোর চেষ্টা করে। একসময় জোরে ধাক্কা দিতেই ঢাকনা সরে যায়, আর সাথে সাথেই কুয়োর গহ্বর থেকে ভেসে আসে হাহাকার। একজন নয়, শত শত কান্না, যেন পাথরের ভেতরে শয়ে শয়ে মৃত আত্মা একসাথে ফিসফিস করছে, আমাদের ফেরাও, আমাদের ফেরাও। মিলন টর্চ জ্বালিয়ে কুয়োর মুখে তাকায়। গহ্বরের নিচে ভেজা দেয়ালে লেগে আছে লম্বা চুল, আর নিচে স্পষ্ট দেখা যাচ্ছে একটা হাড়গোড়ের গাঁট, তার গায়ে আটকে থাকা নীল কাপড়ের ছেঁড়া টুকরো। মিলনের কানে আবার সেই অদৃশ্য কণ্ঠ, আমি এখানে, আমাকে কে ডুবিয়েছিল জানিস? মিলন, রক্তের হিসাব বাকি। মিলন বুঝতে পারে এই মৃত্যু আত্মহত্যা নয়, কেউ ঠেলে দিয়েছিল তাকে, আর সেই কে খুঁজে বের করাই হবে এই অমাবস্যার শপথ। ঠিক তখনই
কুয়োর ভেতর থেকে হঠাৎ এক হাড় জলে ভেজা হাত বেরিয়ে আসে। পাথরের ঢাকনার ধার ধরে ঝুলে থাকে সেই হাত। মিলন চিৎকার করে উঠে পেছনে সরে যায়, কিন্তু আশ্চর্য, হাতটা আর নড়ছে না। বাতাসে ভাসতে থাকে ছেঁড়া শাড়ির অংশ, আর কুয়োর ভেতর অদৃশ্য কান্না। মিলন জানে এবার সে আর শুধু দর্শক নয়, এই কান্নার রহস্য খুঁজে না বের করলে সে নিজেও হয়তো আর ফিরে যেতে পারবে না। কুয়োর মুখ থেকে দৌড়ে পেছনে ফিরে আসে মিলন। বুক ঢিপঢিপ করছে, কিন্তু চোখে এক অদ্ভুত অগ্নি। যে কথা সে শুরু করেছিল সেটা আর থামানো যাবে না। পেছনে শ্মশান, সামনে নদী, আর দূরে গ্রামের শেষ মাথায় পড়ে থাকা সেই পোড়া বাঁশঝাড়। গ্রামের লোকেরা বলে এই বাঁশঝাড়ের ভেতর রাতে পা দিলে আর মানুষ ফিরে আসে না। সেখানে নাকি এক অদৃশ্য আসর বসে, মৃতেদের আসর। মিলন কুয়োর ঢাকনা আবার টেনে বন্ধ করে। তার গায়ে তখনও সেই ভেজা হাতের ছোঁয়া লেগে আছে, শীতল, ভেজা, অথচ যেন পুড়ে যাওয়া ছায়ের গন্ধ। মিলন হেঁটে যায় নদীর ধার ধরে বাঁশঝাড়ের দিকে। বাঁশঝাড়ের গা ঘেঁষে এক পুরনো জীর্ণ মন্দির। সেই মন্দিরের ভেতরে নাকি এক গোপন ঘর আছে, যেখানে কেউ একজন মৃতেদের সাথে কথা বলে। মিলন পৌঁছাতেই মন্দিরের ফটক থেকে বেরিয়ে আসে এক পাগলা তান্ত্রিক, গায়ে ছাই, গলায় তাবিজের মালা, চোখ দুটো লাল লাল। তান্ত্রিক মিলনের দিকে আঙুল তুলে ফিসফিসিয়ে বলে, তুই চলে যা, তোর রক্তে মৃতেদের দাওয়াত আছে। মিলন থমকে যায়। দাওয়াত মানে? কে পাজিয়েছে? তান্ত্রিক খিলখিলিয়ে হাসে, যার শরীর গেছে আত্মা গেছে না, যার কান্না তোর ঘুম কেড়ে নেবে। তুই ফিরতে পারবি না মিলন। আজ রাত, অমাবস্যার রাত, আজ তোর নাম লেখা মৃতেদের তালিকায়। মিলন পেছনে তাকায়। চারপাশে ঝোপঝাড়ের মধ্যে হঠাৎ অদৃশ্য ছায়া নড়ে ওঠে। শুকনো বাঁশ হেলে যায়, বাতাসের শোঁশো শব্দ, যেন শত শত নিঃশ্বাস একসাথে মিলিয়ে যাচ্ছে। তান্ত্রিক আবার বলে, যদি বাঁচতে চাস তবে ওকে ফেরত দে, যার হাড় কুয়োতে আটকে আছে, যার শাড়ি নদীর পাড়ে উড়ে বেড়ায়। মিলন ফিসফিস করে, কি, নন্দিতা? তখন তান্ত্রিক এক লাফে মিলনের খুব কাছে এসে মুখে ফুঁ দেয়। মিলন চোখ বন্ধ করে ফেলে। চোখ খোলার পর সে দেখে পেছনে দাঁড়িয়ে আছে সেই নীল শাড়ির অশরীরী মেয়ে। ভেজা চুল, ফাঁকা চোখ, ঠোঁট নেই, শুধু অদৃশ্য গলা, আমায় ফেরাও মিলন, নইলে তুইও থেকে যাবি। হাওয়া থমকে যায়। রাতের অমাবস্যায় মন্দির আর বাঁশঝাড় সব মিলিয়ে এক বিভীষিকাময় মৃতেদের দাওয়াত। তান্ত্রিকের চোখে তখনও অদ্ভুত আগুন। সে মন্দিরের ভেতর ইশারা করে, ভেতরে যা মিলন, যে তোর রক্ত চায় সে সিঁড়ির ওপরে বসে আছে। মিলনের গলা শুকিয়ে গেছে, তবুও সে পা টানে। মন্দিরের পাথরের সিঁড়ি ভাঙা, সব জায়গায় ছাই আর পুড়ে যাওয়া কাঠের গন্ধ। পা রাখতেই সিঁড়ির ধাপ থেকে ভেসে আসে শীতল বাতাস আর এক অদ্ভুত কান্নার আওয়াজ। মিলন কেঁপে কেঁপে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। ওপর এক ভাঙা ঘরের ভেতর লাল রঙের মোমবাতি জ্বলছে। মোমবাতির আলোয় দেখা যাচ্ছে ভাঙা দেয়ালে কারা যেন লিখে রেখেছে, আমরা মরেও বেঁচে আছি। মিলন দরজার ফাঁক দিয়ে দেখে ঘরের মাঝখানে বসে আছে এক ছায়ামূর্তি। মাথা নিচু, চুল ভেজা, শরীরে ছেঁড়া নীল শাড়ি, মাটিতে গলে যাওয়া মোমের ভেতর লাল রঙের দাগ, যেন রক্তের ছিটে। মিলন ফিসফিস করে, নন্দিতা? হঠাৎ ছায়ামূর্তি মাথা তোলে। চোখ নেই, মুখ নেই, পুরো মুখ জুড়ে কেবল কালো গহ্বর। এক ফোঁটা অশ্রু তার গহ্বর থেকে গড়িয়ে পড়ে, অথচ সে তো মৃত। কিভাবে কান্না? অদৃশ্য সেই কণ্ঠ আবার মিলনের কানে, আমার কান্না শুনে ফিরতে পারবি না মিলন, তোর হবে এই পোড়া মন্দির। মিলন পেছনে সরে যেতে চায়, কিন্তু পা যেন পাথরের মতন আটকে যায়। ছায়া এবার মাটিতে রাখা পাথরের পাত্রে হাত দেয়। সেই পাত্রে জমে থাকা হাড়গোড়, চুল আর রক্তের দাগ। ছায়ার ঠোঁট নেই, মুখ দিয়ে শোনা যায়, আমায় ফেরত দে মিলন, নয়তো তুইও থাকবি আমার মতো। মন্দিরের সিঁড়ি থেকে নিচে হঠাৎ এক অদ্ভুত ছায়া উঠতে থাকে। 1, 2, 3, পুরো সিঁড়ি জুড়ে শত শত অশরীরী মুখ। সবাই একসাথে ফিসফিস করে, ফিরে যা, ফিরতে দেব না। মিলনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এখন সে বুঝে যায় আর পেছনে ফেরার রাস্তা নেই। নন্দিতার অভিশাপ যদি না ভাঙে, এই পোড়া মন্দিরেই সে আটকে যাবে চিরদিনের জন্য। মিলনের পা এখন আর চলে না। পোড়া মন্দিরের ভেতর তার সামনে বসে থাকা সেই ছায়া এক দৃষ্টে তাকিয়ে আছে, অদৃশ্য চোখে, অদৃশ্য কান্নায়। হঠাৎ ছায়ার কোল থেকে গড়িয়ে পড়ে এক ভাঁজ করা কাগজ। মিলন ঝুঁকে কাগজটা তোলে, দেখেই শিরদাঁড়া জমে যায়। হলুদ রঙের, প্রায় ছেঁড়ে যাওয়া সেই চিঠি, ঠিক সেই চিঠির মতো যেটা প্রথম রাতে সে পুরনো খাম থেকে পেয়েছিল। কিন্তু এই চিঠিতে লাল কালিতে লেখা কিছু নতুন কথা। চিঠির লাইনগুলো ঝাপসা, তবুও শব্দগুলো ছুরি হয়ে কেটে যায়।
মিলন, যদি তুই এই চিঠি পড়িস বুঝে নিস যে আমি এখনো তোর কাছেই আছি। যারা আমায় ঠেকিয়ে দিল, যারা আমায় কুঁয়োয় ডুবিয়ে রাখল, তাদের রক্তে তুই হাত ভেজা। আমার প্রতিশোধ শেষ না হলে তোর ঘুম নেই। মিলন হঠাৎ পেছনে তাকায়। সেই ছায়া আর নেই, শুধু ভাঙা মন্দিরের দেয়ালে লেগে আছে এক টুকরো হাতের ছাপ, ভেজা, লালচে, যেন রক্ত। মিলনের চোখে তখন ভেসে ওঠে গ্রামের লোকেদের মুখ, রায়হানের নাম, আর সেই 3 জন অজানা লোক যারা নন্দিতাকে স্বীকার করেছিল। সব প্রশ্ন এক হয়ে আসে চিঠির শেষ লাইনে, যদি তুই আমাকে ফিরিয়ে দিতে চাস তবে সেই কুঁয়োয় যা, আরেকবার। মিলনের হাত কাঁপে। চিঠিটা পকেটে ভরে সে মন্দির থেকে বেরিয়ে আসে। চাঁদের আলো নেই, কুয়াশা আর শকুনের ডাক, দূরে কুয়োর মুখ আর চারপাশে ছায়ার খেলা। এবার মিলনের সামনে একটাই রাস্তা, যা বারিড তাই আনবারি করতে হবে। মিলন মন্দির থেকে বেরিয়ে আবার সেই পথে ফিরে আসে, ভাঙা কুয়ো যার ভেতর লুকিয়ে আছে নন্দিতার শেষ অভিশাপ। হাতের চিঠিটা বারবার বের করে দেখে, প্রতিটা অক্ষর যেন বেঁচে উঠেছে, নিঃশ্বাস নিচ্ছে। মিলনের মাথায় তখন একটাই কথা, সবাই পালিয়ে গেলেও আমি পালাবো না। আমার হাতে যদি ওর শান্তি লেখা থাকে তাহলে আমি সেটা করব। কুয়োর মুখে পৌঁছাতেই চারপাশ নিস্তব্ধ। পেছনে কুয়াশার ভেতর হঠাৎ ছায়ার দল, দূর থেকে যেন সাদা শাড়ি পরা কোনো মেয়ে এক ঝলক তাকিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। মিলন কুয়োর মুখের দিকে তাকায়, টর্চ ফেলে দেখে ভেতরটা আগের চেয়ে অন্ধকার আর যেন আরও গভীর। তার মনে হয় এই কুয়ো শুধু মাটি নয়, এটা একটা দরজা, যেটা খুললেই মৃত আর জীবিতের সীমানা মিশে যায়। মিলন এক পা করে কুয়োর ঢাকনার কিনারে উঠে দাঁড়ায়। হাওয়া থেমে গেছে, নিঃশ্বাসে শীতলতা। হঠাৎ পেছনে ফিসফিসে কণ্ঠ, মিলন। মিলন ঘুরে দাঁড়ায়, কারণেই, অথচ চারপাশে ভেজা গন্ধ। আরেকবার সেই কণ্ঠ, তুই আসবি আমার কাছে। মিলন নিচু হয়ে ভেতরে দেখে, কুয়োর দেয়ালে কারা যেন রক্তে লিখে রেখেছে, মরণ নয়, প্রতিশোধ। কুয়োর ভেতর থেকে ভেসে আসে ফিসফিসে কান্না, থেমে থেমে হাসির শব্দ। মিলনের পা কেঁপে ওঠে, তবুও সে কুয়োর দেয়াল ধরে নিচে নামতে শুরু করে। 1টা, 2টা, 3টা, ইটের ভাঁজ ধরে নামতে নামতে হঠাৎ মিলনের হাত আটকে যায়। ঠান্ডা, ভিজে, নরম কিছু যেন ওর কবজি চেপে ধরে। মিলন আলো ফেলে দেখে এক ভাঙা হাতের হাড়, আর তাতে জড়িয়ে আছে নীল শাড়ির ছেঁড়া অংশ। অদৃশ্য কণ্ঠ তখন খুব কাছে, তুই আমার হবি মিলন, আর কেউ নয়, তুই আমাকে ফেরাবি। মিলন বুঝে যায়, এবার যদি সে উঠে না আসে তবে সে আর মিলন থাকবে না, থাকবে আরেকটা মৃতা আত্মার বন্দী। কোর গহ্বর থেকে হঠাৎ হাওয়ার ঝাপটা, মিলন এক হাত ছেড়ে দেয়। দেয়ালে আঁকড়ে ধরে নিজেকে টেনে আবার ওঠার চেষ্টা করে। পেছন থেকে শূন্য হাতের ছায়া তাকে আবার টানতে চায়। মিলন চিৎকার করে, নন্দিতা, আমি তোমাকে মুক্তি দেব, কিন্তু আমায় ছাড়ো। কুয়োর মুখের ওপরে তখন হঠাৎ এক চিলতে চাঁদের আলো পড়ে, আর সেই আলোয় মিলন দেখে কুয়োর কিনারায় দাঁড়িয়ে আছে নন্দিতার ছায়া। ফাঁকা চোখ, ঠোঁটহীন মুখ, ভিজে চুল। সে এক হাত বাড়িয়ে মিলনের কপালে ছুঁয়ে দেয়, বেঁচে থাকিস, শেষটা এখনও বাকি। মিলন অজানা শক্তিতে এক লাফে দেয়াল ধরে ওপরে উঠে আসে, নিঃশ্বাসে আবার শীতলতা। পেছনে ফিসফিসে আওয়াজ, শেষ দেখা অরুন্ধতী বাগানে। কুয়ো থেকে ফিরে আসার পর মিলন আর এক মুহূর্তও দেরি করে না। সে জানে এবার তাকে যেতে হবে সেই অরুন্ধতী বাগানে, যেখানে নন্দিতার শেষ অভিশাপ লুকিয়ে আছে। অরুন্ধতী বাগান গ্রামের শেষ প্রান্তে, যেখানে দিনের আলো ঢোকে না, রাতের অন্ধকারই সেখানে একমাত্র রাজা। লোকেরা বলে সেই বাগানে শেকড়ের নিচে আছে অজানা গর্ত, পচা গন্ধ আর শত শত অদেখা ছায়ার পদচিহ্ন। মিলন হাতে টর্চ, পকেটে সেই রক্তমাখা চিঠি নিয়ে ঢুকে পড়ে বাগানে। পাতা ভেজা, মাটিতে কাদার গন্ধ, আর বাতাসে ভেসে আসে শীতল কান্নার আওয়াজ। হঠাৎ বড় এক বটগাছের নিচে মিলনের পা আটকে যায়। সে নিচু হয়ে দেখে মাটির গর্তে কিছু লালচে কাপড়। টর্চের আলো ফেলে মিলন দেখে সেটা ছেঁড়া শাড়ি, আর পাশে একটা পাথরের পাত্র। পাত্রের গায়ে আঁকা অদ্ভুত চিহ্ন, ঠিক তান্ত্রিকের মন্ত্রের মতো। মিলন হাত বাড়িয়ে পাত্রটা তুলতেই পেছনে ফিসফিসে আওয়াজ, তুই ফেললি? সে ঘুরে দাঁড়াতেই দেখে বটগাছের গোড়ায় দাঁড়িয়ে আছে সেই ছায়া, নন্দিতা,
মাটির শেকড়ের ফাঁক দিয়ে যেন অজানা হাতগুলো তাকে ধরে রেখেছে। তবুও তার মুখে আছে শূন্যতা আর চোখে কালি। ছায়ার কণ্ঠ, মিলন, তোর হাতে আছে আমার মুক্তি। এই পাত্র ভেঙে দে। আমার রক্ত যেখানে জমে আছে তা মাটিতে মিশিয়ে দে। মিলনের হাত কাঁপছে। পাত্রের ভিতর সাদা হাড় আর লাল গন্ধমাখা মাটি। ঠিক সেই সময় চারপাশের গাছ থেকে ঝরে পড়তে থাকে শুকনো পাতা। পাতার ফাঁকে ফাঁকে শোনা যায় শত শত ফিসফাস, ভেঙে দে, ভেঙে দে। মিলন পাত্রটা মাটিতে ছুঁড়ে ফেলে। পাথর চুরমার, আর সাথে সাথেই গাছের নিচ থেকে ছুটে বেরিয়ে আসে ঘন কালো ধোঁয়া। আর সেই ধোঁয়ার মাঝখানে এক অদ্ভুত মুখ। নন্দিতা ছায়া হয়ে ভেসে আসে মিলনের কাছে। একবার স্পর্শ করে তার কপাল। তুই বাঁচবি মিলন, তোর ঘুম ফিরবে। আমার অভিশাপ শেষ। বটগাছের গোড়ায় তখন জমে থাকা অন্ধকার ধীরে ধীরে মাটিতে মিশে যাচ্ছে। চারপাশে বাতাস শান্ত, কুকুরের ডাক ফের শোনা যাচ্ছে। দূর আকাশে ভোরের আলো ফোটান আভাস। মিলন হাঁটু গেড়ে বসে পড়ে। চোখ থেকে অজান্তেই গড়িয়ে পড়ে জল। সেই অরুন্ধতী বাগানের বুকেই সে শুনতে পায় শেষ ফিসফাস, ধন্যবাদ মিলন, ধন্যবাদ। অরুন্ধতী বাগানের সেই ভেজা মাটি, সেই বটগাছ, সব যেন আবার নিস্তব্ধ হয়ে গেছে। মিলন এক মনে বসে আছে গাছের গোড়ায়। ভোরের আলো গাছের ফাঁক দিয়ে তার মুখ ছুঁয়ে যাচ্ছে। নন্দিতার ছায়া নেই, নেই ফিসফাস, নেই সেই রক্তগন্ধ। শুধু মিলনের বুকের ভিতর আরেকটা গল্পের শেষ না হওয়া শ্বাস। মিলন চোখ বন্ধ করে ভাবে, এই কয়েক রাতের অভিশাপ, আতঙ্ক, প্রতিশোধার কান্না তাকে ছেড়ে গেলেও তার ভিতর কিছু চিরকাল থেকে যাবে। সে উঠে দাঁড়ায়, পকেট থেকে ভাঙা চিঠির টুকরো বের করে বটগাছের নিচে পুঁতে দেয়, যেন আর কোনো দিন কোনো পিশাচি ভালোবাসা আর বিশ্বাসঘাতকতার ছাই বুকে জমিয়ে না রাখে। দূর আকাশে ভোরের লাল আভা ছড়িয়ে পড়ছে। গ্রামের ময়না পাখিরা ডাকতে শুরু করেছে। দূরে কোথাও শিয়ালের রাতের হাহাকার থেমে গেছে, আর মিলনের মুখে এক ফোঁটা শান্তির হাসি। সে জানে এই গল্পের নায়ক সে, যে লড়েছে, হেরেছে, আবার জিতেছে। এখন তার সামনে পুরো জীবন, যেখানে আর কোনো নীলমণি কুঠির বা অরুন্ধতী বাগান বা কুয়োর গহ্বর তাকে ডাকবে না। কিন্তু শেষবারের মতো হাওয়া বয়ে যায় মিলনের কানের পাশে, খুব নরম, ভোরের হাওয়ার মতো ফিসফাস। তুই বেঁচে থাকিস মিলন, তোর ঘুম হোক শান্ত। মিলন একবার পেছনে তাকায়, কোথাও কেউ নেই, শুধু বটগাছের পাতা থেকে ঝরে পড়ছে এক ফোঁটা শিশির, যেন নন্দিতার শেষ কান্নার বিন্দু। সকাল হয়ে যায়, গ্রাম জেগে ওঠে। মিলনও হাঁটতে শুরু করে নতুন ভোরের দিকে, নীল শাড়ি আর অশরীরী ছায়া।